আমরা যখন বাইরের কাছে একটা টেক প্যাক পাই তখন কিভাবে এটা রিভিউ করে আমরা স্যাম্পল বানাবো। একটা টেক প্যাক যখন বাইরের প্রথম আমরা যখন একটা পাই, তারপর আমরা প্রথম হচ্ছে অ্যানালাইজ করি। আমাদের তখন দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে আমাদের হচ্ছে স্যাম্পল দেয় না। তো টেক প্যাক দেখে আমাদের স্যাম্পল বানাইতে হয়, একটা ডেভেলপমেন্ট করতে হয়। তো একটা টেক প্যাকে কি কি থাকে, আমি একটা টেক প্যাক ওপেন করতেছি। একটা অর্ডারে এগেনস্টে একটা টেক প্যাকে মোটামুটি সব ডিটেলস দেওয়া থাকে, ফেব্রিক ডিটেলস, দেখা যায় যে একটা গার্মেন্টস এর কি কি থাকে, সেল ফেব্রিক। বিশেষ করে পেডিং জ্যাকেট গুলো আমরা যেহেতু আউটার বেস করতেছি, সেই ক্ষেত্রে আমি কিন্তু আউটার বেস অনুযায়ী ক্লাসগুলো নিচ্ছি। তো এখানে একটা পেডিং জ্যাকেটে দেখেন, এখানে ফেব্রিক কি বলছে, সেল ফেব্রিক হচ্ছে 100% পলিস্টার পপলিন। এই কনস্ট্রাকশনের হচ্ছে ফেব্রিক লাইনিং কি 100% পলিস্টার 190 ম্যাট সিরি 48 জিএসএম। আবার হচ্ছে ফিলিং বলতে হচ্ছে পেডিং সফট টাচ পেডিং 180 জিএসএম উইথ ফিউজিং। এরপরে হচ্ছে ফিউজিং নো মাইগ্রেশন। নো মাইগ্রেশন বলতে আহ, আমরা ইনসাইডে লাইনিং ইউজ করি, লাইনিং এর সাথে ফিউজিং ডট ফিউজ ইউজ করি। এগুলা হচ্ছে আপনাদের এক্সট্রিমস অ্যাক্সেসরিজ এর ক্লাসটা হয়েছে না? কি জানেন, এখানে দেখা যায় যে অনেকগুলো ফেব্রিক ট্রিপস অ্যাক্সেসরিজ, এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট একটা মার্চেন্ডাইজার জন্য চিনা। এগুলো যদি না চেনেন দেখা যাচ্ছে যে মার্চেন্ডাইজিং করতে অনেক অনেক ডিফিকাল্টিস ফেস করবেন। সেক্ষেত্রে দেখা যায় যে প্রিন্স এন্ড এক্সেসরিজ নিয়ে স্যার মানে স্পেশাল কোনো ক্লাস হয় না, বাট এমনিতে ওই ধারণা দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, আমি কিছুক্ষণ পর আমি দেখার চেষ্টা করতেছি যে টিমস অ্যাক্সেসরিজ কোনটা কোন। এখানে দেখা যায় যে টিমস অ্যাক্সেসরিজের ভিতর লাইনিং এটা ফেব্রিকের ভিতরই পড়ে। দেখা যায় যে ওভেন ফেব্রিক এবং নন ওভেন ফেব্রিক। নন ওভেন ফেব্রিক কোনটা, যেটা হচ্ছে কেমিক্যালের মাধ্যমে যেই যেটা বুনন করা হয়, অর্থাৎ কোনো উইভিং ছাড়া, ইয়ার্ন ছাড়া, সেটা হচ্ছে নন ওভেন ফেব্রিক। যে ইন্টারলাইনিং ডট ফিউজটা হচ্ছে নন ওভেন ফেব্রিক। ডট ফিউজ চেনেন? ডট ফিউজ কোনটা? ডট ফিউজড না স্যার। মোজা 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 এগুলো স্যার। না না, ডট ফিউজটা হচ্ছে সাদা পাতলা গাম জাতীয়, যেটা হচ্ছে আমরা ওইটা একটা ডট ফিউজ একটা আছে, আঠা ছাড়া একটা আছে, যেটা হচ্ছে লাইনিং হিসাবে ইন্টার লাইনিং হিসাবে ইউজ করা হয়। সেটা হচ্ছে ইন্টার লাইনিং, যেটা হচ্ছে স্ক্রিমও বলে থাকি আমরা। এটা হচ্ছে পেডিং এর সাথে লাগায়া, যাতে এটা মাইগ্রেশন না হয়, পেডিংটা যাতে বাইরে না চলে আসে, সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করা হয় ইন্টার লাইনিং। এখানে দেখেন একটা টেক প্যাকের মধ্যে দেওয়া আছে স্টাইল নাম্বার, তারপর প্রোডাক্ট টাইপ, তারপরে হচ্ছে এই বিভিন্ন ডিটেল ডিসক্রিপশন দেওয়া আছে। একটা জ্যাকেটের আইটেম কি, লং স্লিভ লেডিস হুডেড কুলটেড জ্যাকেট, সিএফ এক্সপোজ জিপার উইথ পাস পকেট কুলটেড জ্যাকেট উইথ সেট ইন স্লিভ ড্রপ শোল্ডার। এখানে ওইখানে ওয়ার্কম্যানশিপ গুলো দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে দেখেন এখানে। কুলটেড ডিজাইন প্যাটার্ন সাইজ অ্যাজ পার দা রেফারেন্স। আমাদের গত সিজনে একটা স্টাইল ছিল, সেই স্টাইলের রেফারেন্স রেফারেন্স নাম্বার দিচ্ছে 5134, ওই স্টাইলের মতো কুলটিং ডিজাইনটা হবে। কুলটিং ডিজাইনটা কেমন দেখেন, এখানে এই যে স্যাম্পলটা আছে, এই স্যাম্পলটা কুলটিং করা আছে, হ্যাঁ। এই কুলটিং দেখতে পাচ্ছেন? জি এই জি। যে এই ডিজাইনটা বলা হয় হচ্ছে অনিয়ন কুলটিং। কুলটিং অনেক ধরনের হয়, যেমন 2 ইঞ্চি স্ট্রাইপ, 3 ইঞ্চি স্ট্রাইপ, অনিয়ন কুলটিং, ডায়মন্ড কুলটিং। এগুলা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটা মেশিন, আউটসাইড কুলটিং একটা মেশিন, মেশিন এটা কুলটিং এর আলাদা একটা সেকশন আছে যেখানে শুধুমাত্র কুলটিং করা হয়। কুলটিংটা কি? এটা হচ্ছে একটা স্টিচ, যে স্টিচটা হচ্ছে জ্যাকেটের মানে পেডিং কুলটিং, এই 2-3 পার্ট মিলে যেটা করা হয় সেটা হচ্ছে কুলটিং। এখানে কি স্যার লাইনিং ইন্টার লাইনিং করা হয় নাকি? এটা হচ্ছে স্যার এটা থ্রি কোন পার্ট। কোন মেশিনের থ্রি আপনার পার্ট। প্রসেসটা? বেশ। তো এরপরে হচ্ছে এগুলা একটা ডিজাইন আমরা এইভাবে একটা রিভিউ করি যে টেকপ্যাক কি বলছে। এরপর ওয়ার্কম্যানশিপ এখানে কি বলছে, রিমুভ এক্সটার্নাল সিম অ্যালাউন্স উইথ বাইন্ডিং অ্যাট অ্যালং শোল্ডার সিম। এখানে এই যে পাইপিং গুলা রিমুভ করতে বলছে। এটা একটা বায়ার অরিজিনাল স্যাম্পল পাঠাইছে, এগুলো রিমুভ করতে বলছে। একটা স্যাম্পল আমাদেরকে পাঠাই দিছিল, ওই স্যাম্পলটা কি কি হবে, এট বটম হোম, বটম স্লিভ হেম উইথ 1/4 ইঞ্চ উইথ সেলফ ফেব্রিক বায়াস কাট। এটা হচ্ছে বায়াস কাট, পাইপিং এর ক্ষেত্রে হচ্ছে বায়াস কাট করতে হয়। এটা ফেব্রিক দেখাইতে পারতেছি না বায়াসটা কি। বায়াসটা হচ্ছে একটু আড়াআড়ি করে পুলটিং ফেব্রিকটা পাইপিং আকারে হচ্ছে স্টিচ করতে হয়। এখানে স্টাইল অ্যাজ পার দ্য অরিজিনাল স্যাম্পল, নো রেগলেন স্লিপ চেঞ্জ টু সেট ইন স্লিপ ড্রপ শোল্ডার অ্যাজ পার দ্য
জিটি স্যাম্পল, অর্থাৎ অরিজিনাল স্যাম্পল যেটা পাঠাইছে ওই স্যাম্পলের মতো করে এই যে চেঞ্জ সেট ইন দ্য স্লিপ ড্রপ শোল্ডার, এখানে রেগলেন্স স্লিপ আছে হচ্ছে, এটা হচ্ছে রেগলেন্স স্লিপ বলে, এটা হচ্ছে ড্রপ স্লিপ, ড্রপ শোল্ডার স্লিপ হবে, যেখানে এই স্টাইলের মতো দেখাচ্ছে, এখানে কোনো আর্ম হলে স্টিচ নাই বা কাট অ্যান্ড সু নাই। কাট অ্যান্ড সুইং, কাট অ্যান্ড সুইং বলতে কিছু বোঝেন কেউ? হ্যাঁ, যেটা প্যাটার্ন অনুযায়ী কাটিং করা হয়, কাটিং এর পরে জাস্ট সুইং করা হয়, কাট এন্ড সিউ নিট ওয়্যার। কাট অ্যান্ড সিউ বলতে এখানে বিভিন্ন কাটার, একটা গার্মেন্টস এর কাটিং থাকে, একটা বিভিন্ন পার্টস, আলাদা আলাদা খণ্ড, এই খণ্ডটাকেই হচ্ছে কাট অ্যান্ড সুইং, মানে কাটার একটা অংশ, গার্মেন্টস জয়েন্ট জয়েন্ট যেটা থাকে ওইটাই আমরা কাট অ্যান্ড সুইং বলি। দেখা যাচ্ছে গার্মেন্টসে যখন বা ইন্ডাস্ট্রিতে যখন কাজ করবেন, দেখেন নতুন নতুন অনেক কিছু শব্দ পাবেন, এই জিনিসগুলা আগে যদি আপনি শুনে রাখেন তখন কাজ করতে সুবিধা হবে। কাট এন্ড সুইং, এটা গার্মেন্টস এর ভাষায় বলে কাট, কাট এন্ড সুইং। স্যার কারেন্ট সুইং মানে কি, আর একটু আবার বললে ভালো হতো। কাট এন্ড সুইং বলতে একটা জ্যাকেটের, আমি দেখাচ্ছি এখানে, এই যে এখান থেকে একটা সেলাই, এই সেলাইটা কাটিং সুইং বলে, কাটিং সুই। তারপরে এখানে অনেক অনেক সময় দেখা যায় যে এখানে কাটান কাটেন সুইং থাকে, বিভিন্ন মানে জয়েন্ট থাকে, এগুলা হচ্ছে কাটেন সুইং বলে। যত কাটেন সুইং বেশি থাকে দেখা যায় তখন তত বেশি একটা গার্মেন্টস এর মেশিন লাগে, বেশি লাগে, অপারেটর বেশি লাগে, কস্টিং বেড়ে যায়। যত কাটেন সুই কম থাকবে গার্মেন্টস এর কস্টিং তত কম হবে। তো এখানে সব ডিটেলস দেওয়া আছে, এগুলা আপনার অবশ্যই রিভিউ করে তারপরে আমরা গার্মেন্টস স্যাম্পল বানাই। এগুলোতে কি কি আছে একটা প্যাটার্ন মাস্টার, এগুলো অবশ্যই তাদেরকে রিভিউ করতে হয়, রিভিউ করে তারপরে প্যাটার্ন বানাইতে হয়, এবং প্যাটার্ন বানার পরে তারপরে হচ্ছে স্যাম্পল প্রসিড করতে হয়। জাস্ট এখানে স্টাইল ডিটেলস দেওয়া আছে, একটা টেক প্যাকে কি কি ভাবে কাজ করতে হবে এইগুলা দেখে দেখে একটা স্যাম্পল রিভিউ করে তারপরে হচ্ছে একটা স্যাম্পল বানাইতে হয়।